আজকের নিবেদন রাত শেফালি। সকালে ঘুম থেকে উঠেই খবরটা শুনলাম, শশীতলায় ফকির বাবা মরে পড়ে আছে। গ্রামে করোনা ঢুকে পড়েছে। মানুষের মধ্যে একটা আতঙ্ক ভুতুড়ে হাওয়ার মতো এপাড়া থেকে ওপাড়া ছুটে বেড়াচ্ছে। এর মধ্যেই কয়েকদিন আগে এক মাথা লম্বা লম্বা সাদা চুল দাড়ি, ছেঁড়াপাটা তপ্পি দেওয়া হাঁটুর নিচ অব্দি আলখাল্লা জামা, কাঁধে ব্যবহার করা অযোগ্য লম্বা ফিতের একটা জীর্ণ ব্যাগ, খালি পা, উটকো এই লোকটা গ্রামে উদয় হয়েছিল। কারো সঙ্গেই তেমন কথা বলে না, কারো কাছে কিছু চায় না। আমাদের এই পাড়াতেই সকাল থেকে ঘুরে বেড়ায়। কয়েকদিন আমাদের বাড়ির সামনে রাস্তা, তার ওপারে পরেশদের বাড়ি। ভোরবেলা ওই বাড়ির গেটের মুখে চাতালে বসে থাকতে দেখেছি। পরেশের মা সবিতা দূর থেকেই চলে যেতে বলেছে কয়েকবার। ফকির বাবা উঠে গেছে, কিন্তু পরদিন ভোরে আবার এসে বসেছে ওই চাতালে। গতকাল সবিতা বৌদি তাড়িয়ে দিলে আমাদের কামিনী গাছটার তলাতেও এসে বসেছিল অনেকক্ষণ। আমি সকালে বাবাকে দেখে জিজ্ঞাসা করেছিলাম, ফকির বাবা কাহা সে আয়া? ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল আমাকে, কোনো উত্তর দেয়নি। আমি এক প্যাকেট বিস্কুট দূর থেকে দিয়ে সরে এসেছি। পাড়ার যুবক ছেলেরা আমাকে ফোনে বলল, সকালে থানায় ফোন করা হয়েছে। অনেক বেলা হলো, কিন্তু কোনো পাত্তা নেই। গরমের সময় লাশ পড়ে থাকলে গন্ধ ছড়াবে। আপনারা যদি বলেন তাহলে আমরা ফকির বাবাকে কবর দিয়ে দেব। তোদের কিছু হলে আমাদের আর কি হবে? মহারাষ্ট্র থেকে আসা মাস 3 তো হলো। আমাদের দায়িত্ব আপনাদের নিতে হবে না। থানা পুলিশটা দেখেন, তাহলেই হবে। দেখছি, থাম বলে থানার বড়বাবুকে ফোন করে জানালাম। তারপর ওদের বললাম, বড়বাবুর সঙ্গে কথা হলো। মাস্ক, গ্লাভস মাথা রেখে খুব সাবধানে যতটা সম্ভব দূর থেকে কোনোভাবে কবর দিয়ে দে। এসে বাড়িতে ঢোকার আগে জামা কাপড় ফুরিয়ে ফেল। বাইরের কলে ভালো করে সাবান ঘষে ঘষে চান করে নিবি। এরপর আমি কয়েকদিন হোয়াটসঅ্যাপ খুলিনি। আজ খুলতেই এক গাদা ছবি, ভিডিও, লেখা হুড়মুড়িয়ে সামনে এলো। দেখতে দেখতে একটা ছবিতে আটকে গেলাম। ছবিটা গ্রামের একটি ছেলে পাঠিয়েছে। ছবিটা খুলেই আমি কিছুক্ষণ চোখ বুজে বসে রইলাম। শশীদা আমার চেয়ে বছর কয়েকের বড়। আমরা একসঙ্গে হেঁটে স্কুলে যাওয়া আসা করতাম। বয়সে বড় হলেও আমার সঙ্গে বন্ধুর মতোই সম্পর্ক ছিল। মন খুলে নানা রকমের গল্প শোনাতো আমাকে। শশীদা একদিন আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া পদ্মার ধারে বসে অনেক রাত্রি পর্যন্ত অদ্ভুত একটা গল্প শুনিয়েছিল। আমাদের বাড়ি থেকে অন্য পাড়ায় শশীদার এক খুড়তুতো দাদুর বাড়িতে খুব আসা যাওয়া ছিল। দাদু সাপে কেটে মারা গিয়েছিল। দিদা মেয়েদের নিয়ে থাকতো। 3 মেয়ের মধ্যে বড়টির বিয়ে হয়ে গিয়েছিল, ছোটটির পোলিও। মেজ মেয়ে বিনিতা দেখতে প্রচণ্ড সুন্দরী আর অহংকরী। শশীদাকে 2 চোখে দেখতে পারত না। তবু শশীদাকে ও বাড়িতে যেতে হতো, কারণ দিদা নানা দরকারে ডেকে পাঠাতো। গ্রামের অনেক যুবক ছেলেই বিনিতার সঙ্গে 2টো কথা বলতে পারলে ধন্য হয়ে যেত। তাদের অনেকেই শশীদাকে ধরত, তার বিনিতা মাসির সঙ্গে একটু যোগাযোগ করিয়ে দেবার জন্য। শশীদা হেসে বলতো, কেন ভাই, জগতী কি আর মেয়ে নয়? বলির পাঁঠা হয়ে মরবি কেন? জানিস না সাক্ষাৎ মা দুর্গা? অনেক শোনার পর একদিন শশীদার কি খেয়াল হলো। বিনিতার সামনে পাড়ার একজনের হয়ে কথা বলতেই চটাস করে একটা চড় এসে পড়ল শশীদার বাঁ গালে। শশীদার খুব ব্যথা পেল, যতটা না গালে তার চেয়ে অনেক গুণ বেশি বুকে। একে সম্পর্কে মাসি, তার উপর বয়সে ছোট। মনের দুঃখে ও বাড়ি ছেড়ে দিল শশীদা। 15-20 দিন পর একদিন বিনিতাই তাকে রাস্তায় ধরে বলল, মা তোমায় দেখা করতে বলেছে, আজকেই সন্ধ্যার দিকে দেখা করো। শশীদা সাদাসিধে ছেলে হলেও অপমান বোধটা পুষে রেখেছিল মনে। ও বাড়ি যায়নি।
পরদিন বিনিতা বাড়িতে এসে কড়া করে শশীদাকে বলে গেছে, মার কি দরকার আছে, তোমাকে ডেকেছে বললাম যে গতকাল। ছোট লোকের মতো কথা বলবে, আর তার শাস্তি দিলেই গোসা হবে। আজ সন্ধ্যাতেই দেখা করবে মায়ের সঙ্গে। শশীদা গেছে সন্ধ্যায়। দিদা বলেছে, হ্যাঁ রে, তোর কি হয়েছে, ডাকলেও এবারই মারাস না? কেউ কিছু বলেছে? কেউ কিচ্ছু বলেনি, আমি থাপ্পড় দিয়েছি একটা গালে। বিনিতা চোখ পাকিয়ে বলে। বিনিতার মা ছি ছি করে উঠল। ছি, তোর চেয়ে বয়সে বড়, সম্পর্কেও ভাগ্নে হয়, তার গায়ে তুই হাত তুলেছিস? ছি ছি, তুই আজীবন ওরকম চণ্ডী থেকে যাবি, তোর তো নরকেই ঠাঁই হবে। ছি ছি বলে বিনিতার গালে মুখে পিঠে একের পর এক চড়কিল লাগালো। শশীদাই দিদাকে বাধা দেয় ধরে। বিনিতা কোনো প্রতিবাদ না করে অন্ধকারে মিশে গেল। অনেকক্ষণ পর বাড়ি ফেরার মুখে আচমকা শশীদার জামায় টান পড়ল। শোধপত্য? অন্ধকারের মধ্যে একেবারে বুকের কাছে আগলে দাঁড়ালো বিনিতা। ওর নিঃশ্বাস শশীদার গালে মুখে পড়ছে। নাকি এখনো গালে ব্যথা আছে? পথ ছাড়, যাই। যাবেই তো? গালের ব্যথা কমলো কি জানিয়ে যাও? তুই আমার চেয়ে বয়সে ছোট, সব কিছুই শোধবোধ হয় না। লেখাপড়া করছিস, এটা জানিস না? ও সম্পর্ক, বয়স ছোট, দালালি করার সময় মনে ছিল না? দালালি কেন হবে, ওরা অনেকেই বলা বলি করে, তাই তোকে জানাতে গেছিলাম। নিজের জন্য না করে অন্যের জন্য কিছু করলে ওটাকে দালালি বলে। বিনিতা শশীর বাঁ গালে হাত রাখল। শশী এক ধাক্কায় ছুঁড়ে ফেলে দিল বিনিতার হাত। ও এখনো গাল ফুলিয়েই আছো তাহলে? বলে দুই হাতে শশীর মুখটা শক্ত করে ধরে আচমকাই একটা চুমু খেলো বাঁ গালে। শশী হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। তার সারা শরীর মন বিবশ, অসাড়। তখনও বিনিতা শশীকে ছাড়েনি, সমস্ত শক্তি দিয়ে জড়িয়ে ধরে আছে। ওর বুকের ওঠানামা স্পষ্ট অনুভব করছে শশী। নিঃশ্বাসের বাতাস ঠোঁটে মুখে পড়ছে। কয়েক মুহূর্ত পর শশীর সম্মিত ফিরে এলো, বলল, ছাড়, কে কোথায় দেখে ফেলবে, দেখুক। বলে এবার আর গালে নয়, ঠোঁটে ঠোঁট লাগিয়ে চুষে নিংড়ে নিঃশেষ করে দিতে চাইল যেন বিনিতা। একসময় আলতো করে একটা ধাক্কা দিয়ে পড়ল। আর গালের মনের ব্যথা নেই, এবার যাও। সেই শুরু। তারপর প্রতি রাতে কি অমোঘ টানে শশী বিনিতার কাছে ছুটে যেত। বিনিতাও প্রতি রাতে আদরে ভালোবাসায় আর চুম্বনে চুম্বনে শশীকে ভরিয়ে দিতে থাকলো। শশী আর বিনিতার এই প্রেম সমাজ সংস্কারের আড়ালে এতই বেড়ে উঠল যে বিনিতা একদিন বলল, আমাদের এই ভালোবাসার পরিণতি কি জানো? জানি। কি? দূরে কোথাও পালিয়ে যাওয়া। শশী বলল, না, মৃত্যু। কিছু ফুল আছে রাতের অন্ধকারেই ফোটে, সারা রাত গন্ধ ছড়ায়, আবার পরদিন সূর্য ওঠার আগেই ঝরে পড়ে। তুমি কি সেই ফুলের মালা গাঁথতে চেও না? দিনের চড়া আলোয় সে মালা দুর্গন্ধ ছড়াবে। শশী চুপ করে বসে শুনল। বিনিতা এক সময় বলল, একদিন তোমার কাছে একটা জিনিস চাইব, দিও। বল। আজ না, যেদিন চাইব সেদিন দেবে, কথা দাও। কথা দিলাম। তুই চাইবি আর আমি দেব না, তা হয় না। জানি। অনেক বছর হলো, বড় ঘরে বিয়ে হয়ে যায়, গ্রাম ছেড়ে চলে গেছে বিনিতা। কোনো কিছুরই অভাব নেই তার সংসারে, কিন্তু একটা অভাব কোনোভাবেই পূরণ হলো না। বিনিতার মাতৃত্বের স্বাদ মিটল না। ওদের সংসারে স্বামী স্ত্রীর সম্পর্কে ফাটল ধরল।
শশীদারও চাকরি, বিয়ে থা, ছেলে মেয়ে, ভরপুর সংসার হলো। এর মধ্যেই শশীদা একদিন রাতে উদ্ভ্রান্তের মতো আমার কাছে এলো। আমিও চোখ মুখ দেখে বুঝলাম অনেক বড় একটা ঝড় বয়ে গেছে শশীদার উপর দিয়ে সত্য। আমি ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে শশীদা? কিছুক্ষণ চুপ করে থাকার পর হাও হাও করে কেঁদে বলল, বিনিতা আত্মহত্যা করেছে। একটা ছোট এনভেলপ আমার দিকে এগিয়ে দিল। খুলে দেখলাম ছোট এক টুকরো সাদা কাগজে লাল কালিতে লেখা, তুমি কথা রাখলে আমি বেঁচে যেতাম শশী। ব্যাস এইটুকুই। আমি বললাম, কি কথা দিয়েছিলে শশীদা? আর রাখলে নাই বা কেন? সম্ভব ছিল না। এমন কি চেয়েছিল? ওর বিয়ের আগের রাতে। থেমে গেল শশীদা। বলল, না থাক, ওর অসম্মান হবে। আমি কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে থেকে বললাম, আচ্ছা থাক তবে। কিন্তু কিছুক্ষণ পর শশীদা নিজেই আবার বলতে শুরু করলো। ওর বিয়ের আগের রাতে আমার ঘরে এসে সোজা বলল, কথা দিয়েছ রাখো। আমি অবাক হলাম। কি চাইছে ও? আমাকে জড়িয়ে ধরে বড্ড ছেলে মানুষের মতো আবদার করে বিনিতা বলল, আমার শরীরে তুমি আজ একটা বীজ পুঁতে দাও শশী। সে বীজ আমার শরীরের ভেতরে বাইরে আমার চোখের সামনে বেড়ে উঠবে। আমি তাকে নিয়ে তোমাকে ভুলে থাকবো। দাও বলে আমাকে আদরে চুমুতে ভাসিয়ে দিল। আমি জিজ্ঞাসু দৃষ্টিতে শশীদার মুখে তাকিয়ে আছি। শশীদা বলল, শেষ পর্যন্ত আমি পারিনি রে, বিনিতার কথা রাখতে পারিনি। আমার পাপবোধ আমাকে শেষ মুহূর্তে ছিটকে সরিয়ে দিল। ও পোশাক গুছিয়ে উঠে দাঁড়ালো, বলল, ঠক দালাল, আর বেরিয়ে গেল অন্ধকারে। আমি দূরে দূরে অনুসরণ করে ওকে বাড়ি পৌঁছে দিয়ে এলাম। একবারও পিছন ফিরে তাকালো না বিনিতা। পরদিন সকাল থেকেই শশীদাকে খুঁজে পাওয়া যায়নি। থানা, পুলিশ, বিজ্ঞাপন সব হয়েছে। সবিতা বৌদি, ছেলে পরেশ একদিন ধরেই নিল। শশীদা আর বেঁচে নেই। ফকির বাবাকে কবর দেওয়ার পরদিনই আমার হোয়াটসঅ্যাপে এই ছবিটি পাঠিয়েছে একটি ছেলে, যে ফকির বাবাকে কবর দেওয়ার দলে ছিল। লিখেছে, ফকির বাবার হাতে লাল কালিতে লেখা চিরকুটটি ছিল। আমি সঙ্গে সঙ্গে সবিতা বৌদি পরেশদের বাড়িতে চাতালে আমাদের বাড়ির সামনে কামিনীতলা স্পষ্ট দেখলাম ফকির বাবাকে। সবিতা বৌদি তার স্বামীকে, পরেশ তার বাবাকে। আমার প্রিয় আমি শশীদাকে চিনতে পারিনি। 15-16 বছর আগে হারিয়ে যাওয়া শশীদা শশীভূষণ মজুমদার এত বছর পর মুসলমান ফকির বাবা হয়ে ফিরে এসেছিল বলেই আমরা কেউ তাকে চিনতে পারিনি। কারণ আমরা কেউই আর প্রকৃত মানুষটাকে দেখি না, তার বাইরের খোলসটাকেই দেখি। শুধু হজটা অফ খুলে আর একবার দেখলাম বিনিতার হাতের লেখাটা। এক টুকরো মলিন সাদা কাগজে অস্পষ্ট হয়ে যাওয়া লাল কালির লেখা, তুমি কথা রাখলে আমি বেঁচে যেতাম। পরের শশী শব্দটা আর পড়া যাচ্ছে না, ভাগ্যিস পড়া যাচ্ছে না। আমি ছেলেটিকে লিখলাম, ফকির বাবাকে কবর দিয়েছিস, কাগজটাকেও পুড়িয়ে ফেল। আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটা লাইক শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।